এই আইনের বিরোধিতা আমরা কেন করছি? এই আইনে বলা আছে ওয়াক বাই ইউজার, মৌখিক দান হয় না। আচ্ছা, আপনাদের এখানে 100 বছর 150 বছর 200 বছর পুরাতন কবরস্থান নাই? আছে তো? আছে কি না? নাই বলেন। মসজিদ আছে না? ঈদগাহ আছে না? কিভাবে আছে তার কাগজ দেখাতে পারবেন? মানে যে লোক আপনাকে অফ করে গিয়েছিল সে কাগজ দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, দেখাতে পারবেন না। কারণ কি? কারণ কি? অফ ওই কাগজ আপনি 100টার মধ্যে 50 জন দেখাতে পারবে না। কারণ সারা ভারতবর্ষে প্রায় 8.5 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি আছে, যার মধ্যে 50% ওয়াক বা ইউজার, মৌখিক দান, কাগজ নাই। আর মোদিজির বন্ধুদের নজর পড়েছে ওই জায়গাটাতে, ওইটা নেওয়ার ধান্দা হচ্ছে। কিভাবে অফ হয়েছে? ওয়াক বা ইউজার যদি আমি ওর এক্সাক্ট ট্রান্সলেট করি, ব্যবহার করতে করতে অফ হয়েছে। কিন্তু বোঝার জন্য সহজভাবে মৌখিক অফ যেগুলো হয়েছে। কেমন? আপনি এই গ্রামের মানুষ 4-5টা গ্রাম পার হয়ে কোথায় ঈদের নামাজ পড়তে যেতেন, মসজিদে যেতেন, কবর দিতে যেতেন। আপনার পূর্বপুরুষেরা এখানে যারা বসে আছে, দাদু তার দাদু জমিদার মতো ছিল, গ্রামের 5টা মোড়ল মানুষকে ডেকেছে, এ কাকা চাচা দিকে আসো, তোমরা সেই বর্ষার সময় কবর দিতে সেই 3টে গ্রাম পার হয়ে যাও, নামাজ পড়তে যাও 4টে গ্রাম পার হয়ে, বর্ষার সময় অনেক কষ্ট করে যাও, ওইখানে আমার 10 কাঠা জায়গা আছে, তুমি মসজিদ করলাও, আমি আল্লাহর রাস্তে দিয়ে দিচ্ছি। এইরকম ভাবে মসজিদ হয়নি ভাই? হয়েছে তো? কবরস্থান ওই দেখো, ওই বাঁশতলার গায়ে যে 2 বিঘে জায়গাটা আছে আমার, আমি আজ থেকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, গ্রামের সবাই ওইখানে কবর দেবে। সেই থেকে কবর দিয়ে আসছি না আমরা। ওর কাগজ আপনি দেখাতে পারবেন? কিন্তু ওটা আপনার দাদু কারো দাদুতে দিয়েছে। মোদিজি এসে বলছে ওর কাগজ দিতে হবে যে তোমাকে অফ করে গেছে। যদি না ওর কাগজটা দিতে পারেন, মোদিজি বলছে ওটা আমার। বুঝতে পারছেন লড়াইটা কোন জায়গায়? মোদির বইয়ের মাথায় সিঁদুর হাতে শাখা আছে নাকি, এই নিয়ে লড়াই নয়। লড়াইটা আপনাকে পয়েন্ট বুঝতে হবে যে কোথায় লড়াইটা। তাহলে আপনার এলাকার মাদ্রাসা মসজিদ থাকবে তো? এই কলাঘাট ব্রিজের গা দিয়ে ও যেটা নামালবার নাকি, ওটা কি ও কাইয়ুমদের ওখানে যে আমি গিয়েছিলাম আবার ঘুরতে ঘুরতে, অনেক পুরাতন একটা মাজার আছে, মাজারের সাথে নদীর গায়ে একটা মাদ্রাসা আছে। ও তো ওয়াকফ সম্পত্তি, প্রচুর ওয়াকফ সম্পত্তি ওখানে আছে। তো ওইটা দখল করবে। ওটা দখল করে কি করবে? পার্ক বানাবে না, শুধু নয় রিসর্ট বানাবে নদীর গায়ে। প্ল্যান তো এইগুলো ভাবতে হবে, কেন দখল করবে? ওখানে প্রায় বিঘে 5 জায়গা আছে, মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা, নামাজ ঘর আর মাজার নিয়ে। ওর কাগজ জীবনে পাবেন না, কারণ 200-300 বছর আগে ওই অফ করে গেছে এইরকম মৌখিক অফ। ওইটা নেবে সরকার, মোদিজি নেবে, নিয়ে ওর বন্ধুদেরকে দিয়ে দেবে, আদানি আম্বানি শিল্পপতিদেরকে। ওরা নিয়ে কি করবে? নদীর গায়ে রিসর্ট বানাবে, ওখানে গিয়ে আমোদ প্রমোদের জায়গা করবে। এই জন্যই তো নিতে চাইছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবার হচ্ছে কথা, আপনার দাদু যে জায়গাটা উৎসর্গ করে গিয়েছিল মৌখিকভাবে, সেটা আইনের মধ্যে না আইনের বাইরে? মৌখিক দানটা 2000 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, সেই মামলায় মৌখিক দানটাকে বৈধ বলেছে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী মৌখিক দানটা বৈধ। ইন্ডিয়ান প্রপার্টি অফ ট্রান্সফার অ্যাক্ট, সম্ভবত ভুলে যাচ্ছি, ছোট মাথা তো অত মনে নেই, সেই কাগজটা এখন নাই, আনতে ভুলে গেছে আজকে। 3-4টে আইনের সামনে রেখে আপনার আমার দাদুরা যে মৌখিক দান করে গিয়েছিল সেটা বৈধ। মোদিজি নতুন আইন নিয়ে এসে এটাকে অবৈধ ঘোষণা করে কি করছে? সমস্ত সম্পত্তিটাকে লুটতে চাইছে। এবার আমাদের বক্তব্য, যদি মোদিজি বলতো যে 1995 এই 2025 সালে আমি আইন পাস করছি, এই আজকের পর থেকে কেউ যদি মৌখিক তুমি দান করো, তাহলে ভাই সেটা আমি কেড়ে নেবো, আমি সেটা দেবো না, তাও মেনে নেওয়া যেত। মোদির জন্ম হয়নি, মোদির বাবার জন্ম হয়নি, মোদির দাদুর জন্ম হয়নি, মোদির পদ্দাদুর জন্ম হয়নি, তার আগে থেকে আপনার আমার পূর্বপুরুষ যে সম্পত্তিটা উৎসর্গ করে গিয়েছে, মোদি তার সংখ্যার জোরে সেটা কেড়ে নিতে চাইছে। এই সম্পত্তি কাটতে দেওয়া যাবে না। প্রয়োজনে জীবনে রক্ত দিয়ে দেবো, জেলে যাব, জীবন দেবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনি লড়াই করব। এই সম্পত্তি হাতছাড়া হতে দেব না। যেখানে আমার বাপ শুয়ে আছে, আমার দাদু শুয়ে আছে, আমার পদ্দাদু শুয়ে আছে, সেই কবরের উপরে এদের আমোদ প্রমোদের জায়গা, এদের মদের ভাটিখানা আমরা কোনো মতেই করতে দেব না। আর আমি আন্দোলন করব, আমাদেরকে যারা দিল্লি যাওয়ার নিদান দেবে, সামনে 2026 সাল আসছে, তাদেরকে আমরা বুঝিয়ে দেব, এই মোদির বন্ধুকেও আমরা দিল্লিতে পাঠিয়ে দেব। হবে তো নাকি? একটা শপথ করবেন আমার সাথে আপনারা,
আগে শুনিয়ে বলে দিই, শপথটা করুন, আমি আমার পক্ষে কিন্তু ভোট চাইবো না। শপথটা আমরা একসাথে করব 2026 সালে। যারা ওয়াকাফের, তার আগে শুনে নেন, তারপরে হাত তুলবেন। যদি দুজন হাত তুলেন, দুজনই তুলবেন। এই শপথ করব আমরা 2026 সালে যে ভোট আসছে, যারা আমাদেরকে এই পশ্চিমবাংলায় আন্দোলন করলে আমাদের ছেলেদেরকে ধরে জেলের মধ্যে রাখছে, আমাদের ছেলেদের বাড়িতে গিয়ে মিথ্যায় বিএসএফ সেজে গুলি করছে, আমাদের ছেলেকে যারা গুলি করে মারছে, আমাদের নামে যারা মামলা দিচ্ছে, তাদেরকে ভোট দেবো না। জিতা ইচ্ছা দেবেন, শুনেন আগে, তারপরে হাত তুলবেন। নোটাতে দেবেন, আমি খামচিহ্নতে দেওয়ার কথা বলছি না ভাই। ভাববেন না যে ভাইজান হাত তুলিয়ে বলবে সবাই শপথ করো আইএসএফকে ভোট দাও, অতটা আমার দুর্দিন এসে যায়নি। কিন্তু আমাকে বুঝাতে হবে, এত সাহস পেল কোথা থেকে? যাদের ভোট নিয়ে আজকে নবান্নের 14 তলায় বসে আছে, যাদের জন্যই আজকে নবান্নের 14 তলায় বসেছে, তাদের কবরস্থান, তাদের মাদ্রাসা, তাদের মসজিদ, তাদের ঈদগাহ, তাদের মাজার, তাদের বিভিন্ন জায়গা যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের পক্ষ নিয়ে কথা বলে তো দূরের কথা, এত হুমকি সুরে বলছে যে ওয়াকাফ নিয়ে কেউ এ করলে আমার থেকে বেরো দুঃশত্রু কেউ হবে না, তাই তার বিরুদ্ধে ভোটটা করতে হবে না। তাই হাত তুলুন সবাই যারা শপথ করবেন। ভোট শপথ, এখন আমি সবাইকে তুলতে বলছি না, যারা আমার সাথে সহমত দেবেন। তাহলে আমরা শপথ করছি, সবাই বলুন আমরা শপথ করছি। 2026 সালে ইলেকশন আসছে, এই 2026 ইলেকশনে যেই বিজেপি আমাদের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, সেই বিজেপিকে একটাও ভোট দেব না। আমরা আরো শপথ করছি, যেই বিজেপিকে আমাদের রাজ্যে সহযোগিতা করছে তৃণমূল, আমাদেরকে দিল্লি যে আন্দোলন করতে বলছে, সেই তৃণমূলকেও একটা ভোট দেব না। শপথ করলাম তো? আচ্ছা, আমাদের রাজ্যে কেন মনে থাকবে তো ভাই, আমি কিন্তু আইএসএফকে ভোট দেওয়ার কথা বলেছি কি? আমি আইএসএফকে ভোট দেওয়ার কথা বলিনি। পছন্দ হলে দেবেন, না হলে নোটা একটা জানেন তো, সব থেকে তলার সুইচটা যে জোরে জোরে টিপবে, বুঝতে পেরেছেন? 2019 সালে আমার বড় ভাই জান আমাদের শ্রীরামপুর সিটের কথা বলেছিল যে নোটাতে ভোট দেওয়ার, রেকর্ড হয়ে গেছিল, 25,000 ভোট নোটাতে পড়েছিল। গুগলে সার্চ করে দেখবেন। বলেছিল একে ভোট দেবে না, কাকে ভোট দেবে তাও বলেনি। লোক কি করেছে, নোটা 25,000 ভোট নোটাতে পড়েছিল মাথায়।